বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে পৌরনীতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসটি হবে আমাদের এই অধ্যায়ের ওপর শেষ ক্লাস। তো আজকে শেষ ক্লাস হিসেবে আজকে ক্লাস শেষে তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য কিছু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এবং সাথে কিছু সৃজনশীল প্রশ্ন বিশেষ করে উদ্দীপক অধ্যয়ন করব। তো আজকে আমাদের সাথে যারা যারা আছো তারা যুক্ত হয়ে যাও। আর অবশ্যই জানাবে তোমাদের সাউন্ড এবং বোর্ডে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না, অবশ্যই জানাবে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে আমাদের সব কিছু ক্লিয়ার আছে, আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা গত ক্লাসে যা শিখেছিলাম তা প্রথমে দেখব। আমরা গত ক্লাসে বা আমাদের পুরো পাঠে আলোচ্য বিষয়গুলো কী কী ছিল। আমাদের পুরো পাঠে আলোচ্য বিষয়গুলো ছিল হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত পৌরনীতি ও সুশাসনের সাথে হচ্ছে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে নারীদের ক্ষমতা নিশ্চিতকরণের জন্য বা জেন্ডার স্টাডিজ যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন অনেক ক্ষেত্রেই যেমন সহযোগিতা করছে, ঠিক তেমনি পৌরনীতিকেও কিন্তু জেন্ডার স্টাডিজ, মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। তো আজকে আমরা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। তো পৌরনীতি শিক্ষার্থী হিসেবে তোমরা অবশ্যই জানো যে পৌরনীতি কাকে বলে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে তোমরা সবাই সেই ষষ্ঠ শ্রেণীর সাথে পরিচিত। তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে সেটা আমার থেকেও তোমরা হয়তো আরও ভালো জানো, তারপরে তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি শাস্ত্র বা এমন একটি প্রযুক্তি যার দ্বারা বা যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, তথ্য সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজনে সেটা আবার পুনরায় ব্যবহার করতে পারে, তাকে সেই প্রযুক্তিকে বলি হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি। বা এভাবেও বলতে পারি, সহজভাবে বলতে পারি, কম্পিউটার ও টেলিকমিউনিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ, সেগুলো সংরক্ষণ এবং প্রয়োজন বোধে প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াকে বলি হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি। আধুনিককালে সবচেয়ে জনপ্রিয় বা আধুনিককালে সকল শাসন ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ওপর অত্যধিক মাত্রায় গুরুত্ব আরোপ করছে। আজকে আমাদের সাথে কে কে আছে দেখি নিই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছ, সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাই প্রতি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করি। আচ্ছা, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ছোঁয়া লাগেনি এমন কোনো জায়গা কিন্তু বর্তমান আধুনিককালে নেই। আমরা যদি আমাদের বাংলাদেশ আধুনিক সরকারের কথাও বলি, আমাদের আধুনিক সরকারের বা আওয়ামী লীগ সরকারের প্রধান নির্বাচনী কর্মসূচির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা। ডিজিটাল বাংলাদেশ কি? ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সকল ক্ষেত্রে বা বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সকল ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ছোঁয়া লাগবে। এই যে আজকে আমরা অনলাইন ক্লাস দিচ্ছি সেটাও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফলের জন্য আমরা সেটা নিতে পারছি। আমাদের বিশ্ব এখন প্রায় থমকে গেছে, তারপরেও আমরা আজকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্য দিয়ে আমরা এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কিন্তু আমরা ঘরে বসে পণ্য বিক্রয়ও করতে পারছি, পণ্য ক্রয়ও করতে পারছি, যেটাকে বলি হচ্ছে আমরা ই-কমার্স। ঘরে বসে আমরা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আমরা এখন যে কোনো বই পড়তে পারছি, যেটাকে বলি হচ্ছে আমরা ই-বুক। ই-কমার্স, ই-বুক, ই-কমিউনিকেশন, ই-গভর্নেন্স বর্তমানকালে সবচেয়ে জনপ্রিয় প্রত্যয় বা সবচেয়ে ব্যবহৃত প্রত্যয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের এখন সম্পর্ক নেই।
প্রত্যেকটি বিষয়ের সাথেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক রয়েছে। তাই সেই ধারাবাহিকতায় পরিণতি ও সুশাসনের সাথেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি ব্যাপক সাদৃশ্য রয়েছে, অনেক ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে। যদিও অধ্যয়ন পদ্ধতিগত দিক থেকে কিছুটা ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে, তারপরও আমরা বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য দেখতে পাই। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিণতির সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে সম্পর্কযুক্ত। পরিণতির সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা বরাবরের মতো প্রথমে দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে পরিণতির কোন কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে। কোন কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে তোমাদের সুবিধার জন্য আমি এটা আগেই বোর্ডে কিছুটা লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বলেছি, সাদৃশ্যের মধ্যে কী আছে, পরস্পর নির্ভরশীল। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং পরিণতি পরস্পর নির্ভরশীল। তো আধুনিককালে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবস্থা হচ্ছে ই গভর্নেন্স, বা ই গভর্নেন্স কথাটার সাথে আমরা পরিচিত। ই গভর্নেন্স কি? ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা সরকারের বিভিন্ন কার্যাবলীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করে সরকারের সেবাগুলোকে দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়, তাকেই বলি হচ্ছে আমরা ই গভর্নেন্স। বা খুব সহজভাবে যদি আমরা বলি, সেটা হচ্ছে সরকারের কার্যাবলীতে, সরকারের সকল কার্যাবলীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারই হচ্ছে ই গভর্নেন্স। বা আরও সহজভাবে যদি বলি, প্রযুক্তি নির্ভর যে সরকার ব্যবস্থা তাকে বলি হচ্ছে আমরা ই গভর্নেন্স। ই গভর্নেন্স আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা, কারণ ই গভর্নেন্সের উদ্দেশ্য হচ্ছে সহজে দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে জনগণের সেবা প্রদান করা। আইসিটির লক্ষ্যও কিন্তু হচ্ছে সঠিক, নির্ভুলভাবে এবং দ্রুততার সাথে জনগণকে সেবা প্রদান করা। এই ই গভর্নেন্স ব্যবস্থাটা সম্পূর্ণই কিন্তু প্রযুক্তি নির্ভর, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর। আমরা যখন পরবর্তী অধ্যায়ে দেখব, আমাদের কিন্তু একটা অধ্যায় আছে ই গভর্নেন্স। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বাদ দিয়ে কখনোই ই গভর্নেন্স কল্পনা করা যায় না। তাই সেক্ষেত্রে পরিণতির যে বা আধুনিক রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয় ই গভর্নেন্স, সেটা সম্পূর্ণরূপেই কিন্তু আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির ওপর নির্ভরশীল। এরপরে পরিণতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু অনেকটা এক ও অভিন্ন। পরিণতির উদ্দেশ্য কি? পরিণতির উদ্দেশ্য হচ্ছে একটি সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অর্থাৎ রাষ্ট্রের সাম্য সৃষ্টি করে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক যে অর্থনৈতিক সাম্য কখন প্রতিষ্ঠিত হবে? যখন অর্থনৈতিক বৈষম্যগুলো দূর হবে, শ্রমিক শোষণ দূর হবে, মালিক যখন অতিরিক্ত মুনাফা লাভ করা বন্ধ করবে, তখনই কিন্তু অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক সাম্য কখন প্রতিষ্ঠিত হবে? যখন রাজনৈতিক কার্যাবলীতে প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে। আমি কিন্তু মনে রাখবে, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে, তখনই হচ্ছে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। এই যে প্রত্যেকে এই যোগ্যতা অনুযায়ী তার অধিকারটা বা সুযোগ সুবিধা ভোগ করছে কিনা, সেটা কিন্তু বা সেটা জানাতে কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণেই কিন্তু আমরা আজকে রাষ্ট্রের যে কোনো প্রান্তে যেই সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি হচ্ছে, সেটা সহজেই জানতে পারছি। তাই বলা হয় যে লক্ষ্য উদ্দেশ্য আছে। তাহলে পরিণতির উদ্দেশ্য হচ্ছে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ঠিক তেমনি কিন্তু আইসিটির উদ্দেশ্য হচ্ছে জনগণকে দ্রুত সেবা প্রদান করে জনগণের যতটুকু প্রাপ্য, অর্থাৎ তার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এরপরে আলোচ্য বিষয়ে কিছুটা সাদৃশ্য আছে। আমরা বলছি না পরিণতির সাথে আইসিটির সকল বিষয়েই সাদৃশ্য আছে। পরিণতির সাথে আইসিটির কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য আছে, যেমন পরিণতি, সুশাসন এবং আইসিটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা বা যে সকল বিষয় সাদৃশ্য রয়েছে, সেগুলো হচ্ছে উভয় কিন্তু নাগরিকের দায়িত্ব, কর্তব্য, তারপর হচ্ছে নাগরিকের প্রশাসন ব্যবস্থাটাকে কীভাবে জবাবদিহিতামূলক করা যায়, এই সকল বিষয় নিয়ে যেমন আবার পরিণতিও আলোচনা করে, ঠিক তেমনি আইসিটিতেও কিন্তু সেগুলো প্রাধান্য দেওয়া হয়। এরপর একটির ওপর অন্যটির প্রভাব বিস্তার করে। আচ্ছা, একটির ওপর অন্যটির প্রভাব বিস্তার করে। আমরা
তথ্য অধিকার আইনের কথা কি শুনেছি? তথ্য অধিকার আইন নামে বাংলাদেশ সরকার 2009 সালে একটি আইন প্রণয়ন করেছে। যদিও এই আইনটি অন্যান্য বিশ্বে অন্যান্য দেশে আরও আগেই ছিল। তথ্য অধিকার আইন হচ্ছে এমন একটি আইন বা যেই আইনের কারণে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ প্রত্যেকে নির্বিশেষে সরকারের যে কোনো তথ্য লাভ করতে পারবে, তার জন্যই তথ্য অধিকার আইন প্রদান করা হয়েছে। সেই তথ্য অধিকার আইন কিন্তু আধুনিক কালের নাগরিকের অন্যতম একটি অধিকার। তথ্য অধিকার আইন হচ্ছে নাগরিকের বর্তমানে অন্যতম একটি মৌলিক অধিকার। তাহলে এই তথ্য অধিকারটা লাভ করতে হলে অবশ্যই ব্যক্তিকে জানতে হবে তার কি তথ্য, কোন কোন তথ্য প্রাপ্তির অধিকার আছে। আমরা যদিও এই বিষয়টা, এই যে তথ্য অধিকার, এটা কিন্তু আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় হলেও সেটা কিন্তু আমরা পরিণতিতে অধ্যয়ন করব। আমাদের একটি অধ্যায়ের একটি টপিকই আছে নাগরিকের তথ্য অধিকার। নাগরিকরা কোন কোন তথ্য লাভ করতে পারবে, কোন কোন তথ্য লাভ করতে পারবে না, কিভাবে পারবে, এই সকল বিষয় আলোচনা করা হয়। তাই বলা হয় যে একটি অন্যটির উপর প্রভাব বিস্তার করে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কিন্তু আজকে পৃথিবীটা একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে। তোমরা সবাই গ্লোবালাইজেশন অ্যান্ড গ্লোবাল ভিলেজ কথাটির সাথে পরিচিত। গ্লোবালাইজেশনের জন্য আজকে সমস্ত পৃথিবীটা একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে। বিশ্বগ্রামে পরিণত হওয়ার ফলে কি হয়েছে, যে আমাদের এই জায়গায় আমরা আমাদের জায়গা থেকেই আমাদের সকল ক্ষেত্রে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন জিনিস প্রভাবিত হচ্ছে। যেমন ধরো আমাদের সংস্কৃতি বাইরের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা আজকে এখন অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি, অন্য দেশের আইন সম্পর্কে জানতে পারছি, অন্য দেশের অধিকার সম্পর্কে জানতে পারছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধার জন্য কিন্তু আমাদের নাগরিক অধিকারটাও অনেকটা পরিবর্তন হচ্ছে। নাগরিক অধিকারেও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন এনেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার বা সঠিক বিস্তারের জন্য তখনই সম্ভব হবে যখন সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে তথ্য যোগাযোগ প্রযুক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য। আমি গত ক্লাসে পরে একটা কথা বলেছিলাম যে প্রযুক্তি একা কিছু করতে পারে না। এখন আমাদের সামনে একটি ল্যাপটপ আছে, এখন সেই ল্যাপটপটা কোনো কাজেরই না যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা চালাতে পারি। একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে, ততক্ষণ পর্যন্ত সেটা কোনো কাজের না যতক্ষণ পর্যন্ত সেটা আমরা চালাতে পারি। তখনই সেটা কার্যকর যখন আমরা সেটা পরিচালনা করতে পারবো। আর তখনই আমরা পরিচালনা করতে পারবো যখন আমাদেরকে সেই বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। আর এই শিক্ষা, এই প্রশিক্ষণের প্রদান এবং সেই প্রযুক্তির বিকাশ সরকারের সদিচ্ছা ছাড়া কখনোই সম্ভব নয়। তাই বলা হয় যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকার বা রাষ্ট্র ও পরিণত সুশাসন একে অপরকে প্রভাবিত করে। তো এই ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে আমাদের পরিণতির সম্পর্ক। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাব বা আমরা বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। বৈসাদৃশ্যটা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে উভয়ের ক্ষেত্রে কিন্তু আলোচ্য সূচিতে শুধু কয়েকটা ক্ষেত্রে মিল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে। তারপরে বিষয়বস্তুগত পার্থক্য দেখা যায় উভয় বিষয়ের মধ্যে। এরপর পদ্ধতিগত পার্থক্য আছে, যেমন পরিণতি আলোচনা করা হয়। আমি লিখে দিচ্ছি, বৈসাদৃশ্যগুলো লিখে দিচ্ছি। এক হচ্ছে পদ্ধতিগত, একটা হচ্ছে পদ্ধতিগত পার্থক্য। পদ্ধতিগত পার্থক্য হচ্ছে কি, পদ্ধতিগত পার্থক্য হচ্ছে পরিণতি আলোচনা করা হয় আমার অনুসন্ধান বা পরিণতির আলোচনার পদ্ধতিটা বা অধ্যয়নের পদ্ধতিটা হচ্ছে অনেকটা ঐতিহাসিক এবং আলোচনামূলক বা ব্যাখ্যামূলক, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির আলোচ্য পদ্ধতি হচ্ছে গাণিতিক। এরপরে উভয়ের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, সেটা হচ্ছে পরিণতি ও সুশাসনে যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, কিন্তু আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিন্তু সেটা আমার প্রযুক্তিগত দিক থেকে দেখা হয়। এরপর যেটা বলেছি বিষয়বস্তুগত দিক থেকেও বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তো এইগুলো হচ্ছে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে পরিণতির সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্য সমূহ। আমরা আমাদের এই আজকের আলোচনার মধ্য দিয়ে এই অধ্যায়ের আলোচনা আমাদের শেষ হলো। আমরা জানি আমাদের অনলাইন টেস্টে একটি রুটিন দেওয়া হয়েছে। আমরা কি সবাই সেই রুটিনটা সংগ্রহ করতে পেরেছি? আমরা কি সবাই সেই অনলাইন পরীক্ষার রুটিনটা সংগ্রহ করতে পেরেছি?
কে কে পাওনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কারণ আমাদের যারা যারা পাওনি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যারা যারা পাওনি তারা একটু নেট প্রবলেম হচ্ছে, কথা বুঝতে সমস্যা হচ্ছে, কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? এখন ঠিক আছে? যারা যারা রুটিনটা পাওনি অবশ্যই আমরা হচ্ছে সেই আমাদের ন্যাশনাল কলেজের পেজ থেকে রুটিনটা কালেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুনতে পাচ্ছি আমাদের আচ্ছা, তাহলে আমরা শুনতে পাচ্ছি, আমরা বলি, আমরা হচ্ছে যদি আমাদের এই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই আমাদের এতদিনে কয়েকটি মান্থলি টেস্ট এবং কয়েকটি ক্লাস টেস্ট হয়ে যেত। যেহেতু আমরা মান্থলি টেস্ট নিতে পারছি না, তাই হচ্ছে আমরা তোমাদের সুবিধার জন্য আমরা অনলাইন টেস্ট নেওয়া হচ্ছে। অনলাইন টেস্টের তারিখ, রুটিন সব কিছুই তোমাদের ইয়াতে দিয়ে দেওয়া হয়েছে, ন্যাশনাল কলেজের পেজে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেটা একটু সংগ্রহ করে নেবে। এরপরে আমরা একটু পরীক্ষার মান বন্টন নিয়ে কথা বলি। সে পরীক্ষা আমরা সবাই জানি 30 নম্বরের উপর পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে পরিণীতি ও সুশাসনের মান বন্টনটা থাকবে তোমার জ্ঞানমূলক অংশ থেকে 10টা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হবে, অনুধাবনমূলক প্রশ্ন থেকে 5টা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হবে এবং একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। আমি আবার বলছি, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হবে 10টি, অর্থাৎ 10 একে 10, এখানে 10 নাম্বার থাকবে। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হবে 5টি, 5 দুগুণে 10, এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে একটি। আরেকটি কথা, কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। যে কয়টি প্রশ্ন দেওয়া হবে সেই কয়টি প্রশ্নেরই যথাযথভাবে উত্তর প্রদান করতে হবে, কোনো অপশন প্রদান করা হবে না। এখনও ক্লিয়ার হয়নি? আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা একটু কয়েকটি তোমাদের সুবিধার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাই নোট করে নেবে। সবাই একটু নোট করে নেবে, তোমাদের সুবিধার জন্য কিছু প্রয়োজনীয় জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে, সি বিচ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তারপর সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী? সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী? সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী? আমরা জানি সিভিস ও সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর এবং নগর রাষ্ট্র। এরপর পুর শব্দের অর্থ কী? পুর শব্দের অর্থ কী? এরপর পরিণীতি কি? পরিণীতি কী বা পরিণীতি কাকে বলে? পরিণীতি কী বা পরিণীতি কাকে বলে, যেটাই বলা হোক না কেন তোমরা সম্পূর্ণরূপে পরিণীতির সংজ্ঞাটা প্রদান করবে। অনেকে পরিণীতি কী বললে পরিণীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান লিখে দেয়,
এটা লিখবে না। পরিণতি কাকে বলে, কি বা কাকে বলে, প্রশ্নটা আসলে অবশ্যই পরিণতির সংজ্ঞাটা আমরা দিব। আমরা সবাই জানি পরিণতি কাকে বলে। পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক এবং নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাকে আমরা বলি পরিণতি। ঠিক আছে, মনে যেন থাকে। এরপরে আমরা বলতে পারি পরিণতি কী বিষয়, বিজ্ঞান, সেটা তো জানি, পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এরপরে হচ্ছে নগর রাষ্ট্র কাকে বলে, নগর রাষ্ট্র কাকে বলে, নগর রাষ্ট্র কাকে বলে। 6 লিখতে পারি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, সুশাসন কাকে বলে, সুশাসন কাকে বলে। বিকেন্দ্রীকরণ কাকে বলে। আমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছি। বিকেন্দ্রীকরণ কাকে বলে। আচ্ছা, বিকেন্দ্রীকরণ হচ্ছে শাসন ক্ষমতা অত্যধিক মাত্রায় কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত না করে আঞ্চলিক পর্যায়ে বন্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। আমি আবার বলছি, শাসন ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত না রেখে আঞ্চলিক পর্যায়ে অর্থাৎ আঞ্চলিক সরকারের কাছে বন্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। এরপরে 9 নম্বরটা হচ্ছে জবাবদিহিতা কাকে বলে। জবাবদিহিতা কাকে বলে, জবাবদিহিতা কাকে বলে। জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাকে জবাবদিহিতা বলে। অর্থাৎ কাউকে কোনো কাজ করার দায়িত্ব অর্পণ করা হলে সে কাজটি ঠিকমতো করেছে কি না, কাজটি কোন উপায়ে করেছে, কাজটি করতে গাফিলতি করেছে কি না, এই যে সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় তাকে বলি হচ্ছে আমরা জবাবদিহিতা। অর্থাৎ কোনো কাজ সম্পাদন করার পর কাজটা কিভাবে সম্পাদিত হয়েছে বা সে কীভাবে করেছে সেই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার বাধ্যবাধকতাকে বলা হয় হচ্ছে জবাবদিহিতা। এরপর রাষ্ট্র কি, এরপরে আমরা উপর থেকে মুছে নিচ্ছি। এরপর আমরা 10 বলতে পারি রাষ্ট্র কি। এরপর বলতে পারি রাষ্ট্র কি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি। আচ্ছা, ইংরেজি বানানগুলো কিন্তু অবশ্যই কেয়ারফুলি লিখবে এবং ভুল যেন না হয়। পরিণতির মূল আলোচ্য বিষয় কি। পরিণতির মূল আলোচ্য বিষয় কি। পরিণতি কি বিষয়ক বিজ্ঞান। পরিণতি কি বিষয়ক বিজ্ঞান। আমরা আশা করছি আমাদের সম্পূর্ণটা লেখা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি। আমরা প্রয়োজনীয় কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখন দিয়ে দিব। তোমরা একটু অনুধাবনমূলক প্রশ্নগুলো লেখার সময় সচেতন থাকবে।
প্রয়োজনীয় অনুধাবনমূলক প্রশ্ন। একে হচ্ছে স্বচ্ছতা বলতে কি বোঝায়? স্বচ্ছতা বলতে কি বোঝায়? জবাবদিহিতা বলতে কি বোঝায়? এটা জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে। তিন নাম্বার, পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? তারপর পরিণতি বলতে কি বোঝায়? এটা আমাদের অনুধাবনমূলক অংশ অনেক সময় আসে। পাঁচে আমরা পরিণতির সাথে ইতিহাসের দুটি সম্পর্ক ব্যাখ্যা করো। ছয় নম্বরে পরিণতির সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি সম্পর্ক ব্যাখ্যা করো। পরিণতির সাথে তো আরেকটি প্রশ্ন, এরপরে 7 নম্বরে আরেকটি প্রশ্ন আমরা লিখতে পারি যে সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক ব্যাখ্যা করো। এই সকল প্রশ্ন হচ্ছে আমাদের কিছু প্রয়োজনীয় জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। আর সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের সম্পূর্ণ বইটি অনুসরণ করতে হবে, ফলো করতে হবে, সম্পূর্ণ বইটি ফলো করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী রবিবারে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব বা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।